সৃষ্টিকর্তা, তুমি আমার মানিককে ফিরিয়ে দাও। 2 দিন হয়ে গেল, আমার ছেলেটা কোথায় গেল কেউ বলতে পারছে না। রাজু, তুমি তো শহর থেকে এসেছো, তুমি তো কত বড় বড় অফিসারের সাথে কথা বলো, আমার মানিককে খুঁজে এনে দাও। আহারে সালমা, কান্না থামা বোন। কেঁদে কি আর হারানো ছেলে ফিরে পাওয়া যায়? গফুর মহাজন তো সকালেই বলছিল ওই পোড়া বাড়িতে নাকি জিনপরির আসর বসছে, সেখানে হয়তো ছেলেটা হারিয়ে গেছে। জিনের আসর না ছাই, আমার মন বলছে মানুষই আমার বাচ্চাকে নিয়েছে। জিনে নিলে তো কোনো চিহ্ন থাকতো। আমার মানিক দোকান থেকে বিস্কুট আনতে গেল, আর ফিরলো না। রাজু, তুমি কিছু একটা করো। বুবু, শান্ত হন, এভাবে ভেঙে পড়লে চলবে না। রাজু ভাই এসেছে, আমরা সবাই আছি, একটা ব্যবস্থা হবেই। আপনি শুধু কান্না থামান। বুবু, আপনি উঠুন, কান্না করে শরীর খারাপ করবেন না। আপনি শুধু আমাকে একটা কথা পরিষ্কার করে বলুন, শেষ যখন মানিককে দেখেছিলেন তখন ও কোন দিকে যাচ্ছিল? ওই তো পশ্চিমের রাস্তা দিয়ে গফুর মিয়ার দোকানের দিকে গেল, তারপর আর ফিরে এলো না। রাজু ভাই, খেয়াল করেছো গত সপ্তাহে যে রফিক নিখোঁজ হলো, তাকেও কিন্তু ওই গফুর মহাজনের দোকানের আশেপাশেই শেষবার দেখা গিয়েছিল। এটা কি শুধুই কাকতালীয়? নিশি, তুই কি কিছু সন্দেহ করছিস? তোর মাথায় কি কিছু ঘুরছে? সন্দেহ না ভাই, আমার বিশ্বাস হচ্ছে। আজ দুপুরে আমি গফুর মিয়াকে দেখেছি, সে তার দোকানের পেছনের গুদামে বসে অদ্ভুত সব জিনিস নাড়াচাড়া করছিল। অদ্ভুত জিনিস মানে কি দেখেছিস? বড় একটা পাটের বস্তা, অনেকগুলো মোমবাতি আর লাল রঙের কাপড়। একজন চাল ডালের মহাজন হঠাৎ এত মোমবাতি আর লাল কাপড় দিয়ে কি করবে মুরাদ ভাই? লাল কাপড়? ওরে বাবা, ওটা তো জাদুর কাজে লাগে বলে শুনেছি। নিশি, তুই কি বলতে চাস গফুর মিয়া জাদুটোনা করছে? মুরাদ ভাই, তোমার গায়ে এত শক্তি আর মনে এত ভয়। হ্যাঁ, আমার তেমনই মনে হচ্ছে। আর আজ অমাবস্যা, ক্যালেন্ডার দেখেছো? আজ ঘোর অমাবস্যা, যা হওয়ার আজ রাতেই হবে। নিশি একদম ঠিক পয়েন্ট ধরেছে। সালমা বাবু, আপনি ঘরে যান, দোয়া করেন। আমরা কথা দিচ্ছি, আজ রাতের মধ্যে একটা ফয়সালা করব। যদি মানিক এই গ্রামে থাকে তবে আজ রাতেই তাকে আমরা খুঁজে বের করব। সৃষ্টিকর্তা তোমাদের সহায় হন, আমার মানিককে যেমন করে পারো ফিরিয়ে এনে দাও। আমি তোমাদের জন্য সারা জীবন দোয়া করব। মুরাদ, নিশি, চল আমার সাথে। মকবুল চাচার দোকানে বসতে হবে, কিছু পরিকল্পনা করা দরকার। রাজু, তোমরা কি সত্যি ওদিকে যাওয়ার পরিকল্পনা করছো? আমি কিন্তু বারণ করছি, ওই জমিদার বাড়ির ইতিহাস কিন্তু ভালো না। আমার দাদার মুখে শুনেছি ওখানে নাকি অশুভ ছায়ারা ঘুরে বেড়ায়। চাচা, ভূত বা অশুভ ছায়া বলে কিছু নেই, ওটা মানুষের তৈরি ভয়। আর যদি থেকেও থাকে, তবে সবচেয়ে বড় শয়তান হলো মানুষ। গফুর মিয়ার আচরণ কি আপনার সন্দেহজনক মনে হয় না? তা মা, তুই ঠিকই বলেছিস। গফুর ইদানিং কেমন যেন চোরের মতো চলাফেরা করে। সেদিন আমার কাছ থেকে বাকিতে 5 লিটার কেরোসিন তেল নিল, বলল উদামে ইঁদুর মারবে, কিন্তু কেরোসিন দিয়ে কি ইঁদুর মরে? ঠিক ধরেছেন চাচা, কেরোসিন, মোমবাতি, লাল কাপড় সব মিলে যাচ্ছে। ও বড় কোনো ধান্দায় আছে। চাচা, আপনি শুধু বলেন, ওই জমিদার বাড়িতে ঢোকার কোনো গোপন রাস্তা আছে কিনা? প্রধান গেট দিয়ে ঢুকলে ওরা আমাদের দেখে ফেলতে পারে। গোপন রাস্তা? একটা পথ আছে বটে। বাড়ির পাশের পশ্চিম দিকে যে পুরনো কুয়া আছে, তার পাশ দিয়ে একটা ভাঙা প্রাচীর আছে। ওখান দিয়ে রান্নাঘরে ঢোকা যায়। কিন্তু সাবধান, ওটা সাপখোপের জায়গা, ঝোপঝাড় আর কাঁটায় ভরা। সাপ? রাজু, আমার মনে হয় পুলিশকে খবর দেওয়া উচিত। আমরা কেন যাব? সাপের কামড় খেলে কে বাঁচবে? পুলিশ আসতে আসতে ওরা মানিকের যা করার করে ফেলবে মুরাদ ভাই। থানা তো সেই শহরে, আসতে 2 ঘন্টা লাগবে। ততক্ষণে সব শেষ হয়ে যাবে। তুমি না গেলে বলো, আমি আর রাজু ভাই যাচ্ছি। আরে না না, তোরা 2 ভাই বোন মিলে আমাকে অপমান করিস না। আমি মুরাদ, আমি ভয় পাই না। আমি যাব, কিন্তু আমার হাতে একটা শক্ত লাঠি থাকবে। ঠিক আছে। নিশি, তোর কাছে টর্চ আছে? আছে, কিন্তু আমি টর্চ জ্বালাবো না রাজু ভাই। চাঁদের আলো আর ওদের আগুনের আলোই যথেষ্ট। টর্চ জ্বালালে আমরা ধরা পড়ে যাব, অন্ধকারে চোখ সয়ে নিতে হবে। চমৎকার। মুরাদ, তুই তোর পকেটে রাখা গুলতিটা সাথে রাখ, তোর নিশানা ভালো, কাজে লাগতে পারে। গলতি তো সবসময় থাকে, কিন্তু মারবো কাকে? ভূতকে? সময় হলেই বুঝবি। চল, আর দেরি করা যাবে না, রাত গভীর হচ্ছে। গফুর মিয়ার বাড়ির উপর নজর রাখতে হবে। উফ, রাজু, আর কতক্ষণ বসে থাকবো? আমার পায়ে জিজি ধরে গেছে। চুপ করো মুরাদ ভাই, একদম শব্দ করবে না। ওই দেখো, পেছনের দরজাটা খুলছে। সবাই মাথা নিচু কর, শ্বাস বন্ধ করে রাখ।
ওই তো গফর মিয়া, কিন্তু ওর কাঁধে ওটা কি? ভালো করে তাকাও, ওটা একটা পাটের বস্তা, আর বস্তাটা নড়ছে। শয়তানটা মানিককে বস্তায় ভরেছে। মানুষ এত নিচে নামতে পারে? বস্তাটা নড়ছে মানে মানিক জ্যান্ত আছে? হ্যাঁ, এখনো জ্যান্ত আছে, কিন্তু বেশিক্ষণ থাকবে কিনা সন্দেহ। দেখো ও কোন দিকে যাচ্ছে। সোজা গ্রামের শেষ প্রান্তের দিকে, মানে সেই জমিদার বাড়ির দিকে। আমাদের অনুমানই সঠিক। হাই সৃষ্টিকর্তা, জ্যান্ত বাচ্চাকে বস্তায় পড়েছে। এই লোকের তো জনসমক্ষে বিচার হওয়া উচিত। এখনই গিয়ে ধরবো? না মুরাদ ভাই, এখন ধরলে ও চিৎকার করবে। ওর সাথে আরো কেউ থাকতে পারে। আমরা ওদের আস্তানায় গিয়ে হাতে নাতে ধরবো। নিশিত ঠিক বলেছে। চল, আমরা একটু দূরত্ব বজায় রেখে ওর পিছু নেই। সাবধান, শুকনো পাতায় পা দিবি না, শব্দ হলে সব শেষ। রাজু, তুই কি শুনতে পাচ্ছিস? কে যেন বাজারের উপর থেকে হাসছে। মুরাদ ভাই, ওটা পেঁচা। রাতের বেলা পেঁচা ডাকে। তুমি এত বড় পালোয়ান হয়ে পেঁচাটাকে ভয় পাচ্ছ? পেঁচা হোক আর যাই হোক, জায়গাটা সুবিধার না। আমার দাদি বলতো অমাবস্যার রাতে বাজারে মাথা নিচু করে হাঁটতে হয়। দাদির গল্প পরে শুনবো, এখন সামনে তাকা। গফুর মিয়া দাঁড়িয়ে পড়েছে। ও দাঁড়িয়েছে কেন? আমাদের দেখে ফেললো নাকি? না, ও হাঁপিয়ে গেছে। বস্তাটা বেশ ভারী। দেখ, ও কাঁধ বদল করছে। আর একটুখানি, আজই সব কষ্টের শেষ। একটু পথ পার হলে মাটির নিচের কলসি আমার। কেউ জানবেও না, কেউ বুঝবেও না। রাজু ভাই, শুনেছো? ও মাটির নিচের কলসির কথা বলছে। তার মানে গুপ্তধন। লোভ, শুধুই লোভ। এই লোভের জন্য ওই জঘন্য কাজটা করছে। একটা বাচ্চার জীবনের বিনিময়ে গুপ্তধন চায়। এই লোকটাকে আমি নিজের হাতে মারবো রাজু। আমাকে কেউ আটকাবে না। আগে মানিককে বাঁচাতে দে, তারপর যা খুশি করিস। চল, ও আবার হাঁটতে শুরু করেছে। সামনে সেই জঙ্গল, এরপরে জমিদার বাড়ি। উফ, কি বিশ্রী পচা গন্ধ আসছে এখান থেকে। মনে হচ্ছে কোনো মরা প্রাণী পড়ে আছে। বহু বছর ধরে পরিত্যক্ত জায়গা। পচা পাতা, শেওলা আর বাদুরের গন্ধ। নাকে কাপড় দে। মুরাদ, তোর লাঠিটা শক্ত করে ধর, যে কোনো সময় কাজে লাগতে পারে। রাজু ভাই, সাবধান। এখানে ইঁদুরের গর্ত আর সাপের খোলস পড়ে আছে। টর্চ চালাবো? একদম না, চোখ সয়ে গেছে। ওই দেখ, ভাঙা দেয়ালের ফাঁক দিয়ে আলো আসছে। ওটাই রান্নাঘর ছিল এক সময়। আমার তো মনে হচ্ছে আমি কোনো ভয়ের সিনেমার ভিতর ঢুকে পড়েছি। রাজু, ওই শব্দটা শোন। কেউ কি মন্ত্র পড়ছে? হ্যাঁ, শব্দটা হলরুম থেকে আসছে। অদ্ভুত একটা ভাষায় কেউ কথা বলছে। চল, চুপি চুপি আমরা জানালার কাছে যাই। মুরাদ, তুই জানালার এক পাশে দাঁড়া। আমি আর নিশি অন্য পাশ দিয়ে দেখবো। শব্দ করবি না। এত দেরি হলো কেন গফুর? লগ্ন যে ভয় যাচ্ছে। অমাবস্যার ঘোর অন্ধকার বেশিক্ষণ থাকবে না। মাফ করবেন হুজুর, গ্রামের পাহাড় এরিয়া আসতে একটু সময় লাগলো। বস্তাটা অনেক ভারী, কিন্তু আমি মাল এনেছি, একদম জ্যান্ত। ছি, ওরা বাচ্চাটাকে মাল বলছে। এরা কি মানুষ? চুপ, দেখি কি করে। বস্তার মুখ খোল, দেখি আজকের উৎসর্গ কেমন। মাটির নিচে অতৃপ্ত আত্মারা অপেক্ষা করছে। এই নিন হুজুর, গ্রামের তাজা বাচ্চা। এবার আমার কাজ শুরু করুন। মাটির নিচে সেই সোনা দানা হীরা জহরত সব আমার চাই। আপনি বলেছিলেন এই বাচ্চার বিনিময়ে আপনি সেই পাহারাদার ছায়াকে বশ করবেন। অধৈর্য হয়েও না, আগে আগুনকে তুষ্ট করতে হবে। ছায়াকে ডাকাতে সহজ নয়। রক্তের গন্ধ ছাড়া সে আসবে না। রাজু, ওরা মানিককে মেরে ফেলবে। আমাদের কিছু একটা করতে হবে। আমি আর বসে থাকতে পারছি না। মাথা ঠান্ডা রাখ মুরাদ। হুট করে আক্রমণ করলে ওরা মানিককে ঢাল হিসেবে ব্যবহার করবে। আমাদের বুদ্ধি খাটাতে হবে। আধারের শক্তি জাগো, মাটির তলায় মায়া কাটো, রক্তের বদলে সোনা দাও। রাজু ভাই, আগুনটা দেখো, নীল হয়ে গেল। এরা কোনো কেমিক্যাল ব্যবহার করছে আগুনের মধ্যে। এটা পুরোই ভেলকিবাজি। ওরে বাবা, আগুন এমন করছে কেন? হুজুর, আমার ভয় করছে। চুপ থাক মূর্খ, ভয় পেলি তো সব গেল। ওই দেখ,
দেয়ালের ওপাশ থেকে কি যেন বেরিয়ে আসছে। ওটা ওটা কি হুজুর? ওটা কি আমাকে মেরে ফেলবে? নড়বি না, ওটা ছায়ার দানব। ও এখন রক্তের গন্ধ খুঁজছে। বাচ্চাটাকে আগুনের কাছে এগিয়ে দে। ছুরিটা নে গফুর। রাজু, আর দেরি করিস না ভাই, গোবর চুরি হাতে নিয়েছে। নিশি, তুই তৈরি? আমি তৈরি ভাই, আমি দৌড়ে গিয়ে মানিককে টান দেব। মুরাদ, তোর গুলতি বের কর। ওই ঝাড়বাতিটা দেখছিস জাদুঘরের ঠিক মাথার উপর ঝুলছে? ওটা পুরনো দড়ি দিয়ে বাঁধা। তুই কি দড়িটা ছিঁড়তে পারবি? আমার নিশানা ভুল হয় না। লাগা নিশানা। লন্ঠনটা পড়লে আমরা ঝাঁপিয়ে পড়বো। ও, কি হলো? আগুন, আগুন ছড়িয়ে যাচ্ছে। পাশে রাখা কেরোসিনের বোতল পড়ে গিয়ে ছড়িয়ে পড়ল এবং আগুনের শিখা বিস্ফোরণের মতো দাউ দাউ করে চারদিকে ছড়িয়ে গেল। এখনই ধর ওদের। মানিক, ভয় নেই, আমরা এসেছি। কে কে ওখানে? ভূত? ভূত না শয়তান, আমি মুরাদ, তোর জম। তোরা কারা? আবার সাধনা নষ্ট করলি? দাঁড়া, তোদের আমি অভিশাপ দেব। অভিশাপ দেওয়ার মূলত তোর নেই বন্ড। তোর এই কেমিক্যালের আগুন আর ধোয়ার কাশে যে আমরা বুঝে গেছি। ছাড় আমাকে, তুই জানিস না আমি কে। ওই ছায়া তোদের কাউকে বাঁচতে দেবে না। সেই কালো ছায়াটি, যা আসলে ধোঁয়া এবং আলোর কারসাজি ছিল, তা আগুনের তাপে আরো বিশাল আকার ধারণ করলো এবং বাতাসের তোড়ে অদ্ভুত গর্জন করতে লাগলো। হুজুর, ওটা তো আমাদের খেতে আসছে, বাঁচান, আমি টাকা চাই না। পালাও, আগুন নিয়ন্ত্রণে বাড়ি চলে গেছে। এই বাড়ি ধসে পড়বে। আগুনের তাপে পোড়া বাড়ির নড়বড়ে ছাদের একটা বড় অংশ ধসে পড়তে শুরু করলো। রাজু ভাই, ছাদ ভেঙে পড়ছে, রাস্তা বন্ধ হয়ে যাবে, জলদি বের হও। মুরাদ, গফুরা জাদুঘরকে টেনে হিস্ট্রে বাইরে নিয়ে চল। ওদের মরতে দেওয়া যাবে না, আইনের হাতে দিতে হবে। আমার ইচ্ছে করছে ওদের এই আগুনের মধ্যেই রেখে যাই। আবেগ কম মুরাদ, আমরা খুনি নই। তোল ওদের। মানিক, তুই ঠিক আছিস তো ভাই? কোথাও ব্যথা পাসনি তো? ওরা ওরা আমাকে কাটতে চেয়েছিল। আর ভয় নেই, সব শেষ। ওই দেখো, শয়তানের আস্তানা কেমন জ্বলছে। কিরে মহাজন, খুব তো শোনা করছিলি, এখন বল, তোকে কি আবার ওই আগুনের মধ্যে ফেলে আসবো? মাফ করে দে বাবা, আমি শয়তানের ধোকায় পড়েছিলাম। এই জাদুকর আমাকে লোভ দেখিয়েছিল, বলেছিল একটা বাচ্চার রক্ত দিলেই 7 কলসি মোহর পাওয়া যাবে। চুপ কর মূর্খ, তুই নিজেই এসেছিস আমার কাছে। তোর লোভই তোকে ডুবালো। আমি তো শুধু তোর লোভকে কাজে লাগিয়েছি। তোমরা দুজনেই সমান অপরাধী। চুপ করে বসে থাকো। আমি মকবুল চাচাকে বলেছিলাম পুলিশকে খবর দিতে। ওই শোনো, পুলিশের গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে। রাজু ভাই, তোমার হাতে ওটা কি? রক্ত? ও কিছু না, বের হওয়ার সময় দরজায় খোঁচা লেগেছে। তুই আজ যা করলি নিশি, সত্যি অসাধারণ। তুই মানিককে সময় মতো না সরালে ভীমটা ওর উপরে পড়তো। আর মুরাদ ভাইয়ের ওই গুলতির টিপ একদম ঝাড়বাতির দড়িতে। অলিম্পিকে গোল্ড মেডেল পাওয়া উচিত। আরে, ওটা তো ছোটবেলায় আম পাড়তে পারতে অভ্যাস হয়ে গেছে। কিন্তু ভাই, ওই কালো ছায়াটা, ওটা কি সত্যি ছিল? আমার কিন্তু এখনো ভয় লাগছে। ওটা ছিল ধোঁকা মুরাদ। জাদুঘর আগুনের মধ্যে বিশেষ কোনো পাউডার ছিটিয়ে আর আয়না ব্যবহার করে আমাদের চোখের ধাঁধা তৈরি করেছিল। ভয় দেখিয়ে মানুষকে বশ করার কৌশল। তোমরা আমার কলিজাকে ফিরিয়ে দিয়েছো। সৃষ্টিকর্তা তোমাদের ভালো করুক। আমি সারা জীবন তোমাদের গোলাম হয়ে থাকবো। ছি বুবু, এসব কি বলো? ওকে রক্ষা করা আমাদের দায়িত্ব ছিল। দেখেছো গ্রামের মানুষ, আমি বলেছিলাম না সব রহস্যের শেষ আছে। এই রাজু, মুরাদ আর আমাদের নিশিমা, এরাই আজ প্রমাণ করলো সাহস থাকলে ভূত প্রেত পালায়। ছি কাপুর, তুই আমাদের গ্রামের কলঙ্ক। টাকার লোভে নিজের গ্রামের বাচ্চার সর্বনাশ করতে গেলি। তোর মুখ দেখতেও ঘৃণা হচ্ছে। রাজু সাহেব, আপনাদের ধন্যবাদ। এই জাদুঘরকে আমরা অনেকদিন ধরেই খুঁজছিলাম।
ও বিভিন্ন গ্রামে গিয়ে গুপ্তধন